পড়ছিলাম যে পাখি মন বোঝে না, কলমে মুন্নি আক্তার প্রিয়া, পর্ব সংখ্যা ১। ২৯ বছর বয়সী রাহাত ভাইকে চাচিমণি এখনও খোকা বলে ডাকে। আমার হাসি পায়। কখনো কখনো আমি চাচিমণির সামনে হেসে ফেলি। রাহাত ভাইও টের পায়, কিন্তু কিছু বলে না। তাছাড়া চাচিমণি যখনই তাকে খোকা বলে ডাকে, তখনই আমার মাথায় দেবের গান বাজে। ওই গানটা, খোকা বাবু যায় লাল জুতা পায়। অবশ্য রাহাত ভাইকে আমি কখনো লাল জুতা পরতে দেখিনি। আমি পড়তে বসেছিলাম। চাচিমণি তখন আমায় ডেকে পাঠালেন রান্নাঘরে। হাতে কফির মগ দিয়ে বলেন, রাহাতকে দিয়ে আয়। আমার মাথা নাড়িয়ে সাই দিলাম। কফি নিয়ে গেলাম রাহাত ভাইয়ের রুমে। দরজায় নক করে বললাম, আসবো? রাহাত ভাই ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগ দিয়ে কোনো কাজ করছিলেন। সম্ভবত আমি দরজায় নক করায় তিনি বিরক্ত হয়েছে। তার চোখ মুখের অভিব্যক্তি অন্তত এটাই বলছে। তিনি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, কি চাই? আমি স্বভাবে খুব চঞ্চল ও ছন্নছাড়া স্বভাবের। কাউকে পরোয়া করি না, করতে ইচ্ছেও করে না। কিন্তু জানি না, উনি আমাকে রাগী কণ্ঠে কিছু জিজ্ঞেস করলে আমি থতমত খেয়ে যাই। কথা বলতে পারি না। তার হয়তো একটা বিশেষ কারণও আছে। আমি যতটুকু জানি ও বুঝি, তিনি আমাকে পছন্দ করেন না। তিনি ফের ধমকে বললেন, সঙের মতো এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি থতমত খেয়ে বললাম, আপনার কফি দিতে এসেছি। টেবিলের উপর রেখে যাও। কফির মগটা টেবিলের উপর রেখে আমি দ্রুত রুম থেকে বেরিয়ে এলাম। নিজের রুমে এসে বুক ভরে শ্বাস নিলাম। এই জল্লাদটার সামনে গেলেই আমার গলা শুকিয়ে আসে। আমি প্রিয়তা, বয়স ১৯। সব স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছি। আমার নিজের কোনো পরিবার নেই। এই পরিবারটাও আমার নয়। রাহাত ভাইয়ের বাবা রহিম শিকদারের বন্ধুর মেয়ে আমি। আমার বাবা মা দুজনেই বেঁচে আছেন, কিন্তু তারা সেপারেট। আলাদা হওয়ার পর মা আমাকে নিতে চাইলেও বাবা তখন আমাকে দেয়নি। এরপর মা আবার বিয়ে করলো। কিছুদিন পর বাবাও বিয়ে করলো, কিন্তু নতুন মা আমাকে মেনে নিতে পারেননি। বাবা তখন মায়ের কাছে আমাকে দিতে চাইলে আমার সৎ বাবা রাজি হননি নিতে। আমি তখন হয়ে গেলাম দুজনের জন্যই বোঝা। বাবা যাকে বিয়ে করেছেন সেই মহিলা ইউকেতে সেটেলড। বাবাও সেখানে চলে গিয়েছেন। যাওয়ার আগে আমার একটা বিহিত করা প্রয়োজন ছিল। তিনি চেয়েছিলেন আমাকে এতিমখানায় দিয়ে যেতে। ঠিক তখনই রহিম চাচা আমাকে তার কাছে রাখার প্রস্তাব দিলেন। বাবা রাজি হয়ে গেল। আমার ৫ বছর বয়স থেকেই এই বাড়িতেই আছি। রহিম চাচার কোনো মেয়ে ছিল না। রাহাত ভাইয়ের পর আর কোনো সন্তানও হচ্ছিল না। তাই চাচিমণিও আমাকে সাদরে গ্রহণ করেছিলেন, নিজের মেয়ের মতো আগলে রাখতেন। আমি এই বাড়িতে আসার ৩ বছর পর অলৌকিকভাবে চাচিমণি আবার মা হয়। এবার তার কোল জুড়ে আসে রিদি। এত সুন্দরও, কিন্তু রিদি হওয়ার পরও আমার প্রতি চাচিমণি কিংবা চাচুর একটু আদর ভালোবাসা কমেনি। বরং চাচিমণি সবসময় বলে, তুই এই বাড়ির লক্ষ্মী। তুই এসেছিস বলেই তোর উসিলায় আল্লাহ আমার কোলে রিদিকে দিয়েছে। ছোটবেলা থেকে চাচু বা চাচিমণি কিছু কিনলে সব দুটো করেই নিয়ে আসে, একটা আমার ও একটা রিদির। কিন্তু সবাই আমাকে আদর করলেও রাহাত ভাই কখনো আমায় আদর করেনি, খুব বেশি কথা বলেনি। ছোটবেলায় দেখতাম তিনি রিদিকে তার সাইকেলে নিয়ে ঘুরতে যেত, কিন্তু আমায় কখনো তিনি সাইকেলে করে ঘুরতে নিয়ে যায়নি। আমার মনে আছে, এজন্য একদিন আমি খুব কান্না করেছিলাম। তাও তিনি আমাকে তার সাইকেলে ওঠাননি। ছোটবেলায় এসব নিয়ে মন খারাপ হলেও এখন আর হয় না। অনেক কিছুই সহ্য হয়ে গেছে। কত মানুষের কত কটু কথাও সহ্য করি, এ আর এমন কি। রুমে যাওয়ার সময় চাচিমণির ডাক পড়লো তখন, প্রিয়, ক্লাস নেই আজ? আমি মাথা নাড়িয়ে বললাম, আছে তো। তাহলে রেডি না হয়ে এমন ঘুরঘুর করছিস কেন? জলদি যা, রেডি হ। রিদিকেও ডেকে তোল, স্কুলে যাওয়া লাগবে না। আমি আবারও বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা। রিদিকে ডেকে তুলতে আমাকে বেশ কষ্ট করতে হয়েছে। মেয়েটা খুব ঘুমকাতরে। রিদি হয়েছে চাচিমণির মতো। সব কাজ শেষ করে চাচিমণির সময় পেলেই ঘুমাবে। রিদিও অমন। কিন্তু রাহাত ভাই আবার একটু আলাদা। একটু না, অনেকটাই। তার ঘুমানোর টাইম টেবিল একদম সব ঠিক করা, সব কিছু সময় দেখে করে। চাচুও নাকি ইয়ংকালে এমনই ছিল। আমি এদের সবার থেকে আলাদা, না কম না বেশি। মাঝে মাঝে তো নিজেকে আমার পাগলও মনে হয়। রিদিকে নিয়ে যখন আমি খেতে গেলাম ডাইনিং রুমে, বাইরে তখন তুমুল বৃষ্টি। আমার একটুও মন নেই কলেজে যাওয়ার আজ, কিন্তু এই কথা বলার সাহসও আমার নেই। চাচ্চু পড়ায় ফাঁকিবাজি একদম পছন্দ করে না। আমি সাধারণত রিকশায় করে কলেজে যাই, কিন্তু আজ সেরকম পরিস্থিতি নেই। তাই চাচ্চুকে বললাম, আমাকে আজ গাড়িতে করে দিয়ে আসে চাচ্চু। আমি তো আজ বাইরে যাব না আম্মু। সমস্যা নেই, রাহাত তোমাকে দিয়ে আসবে। রাহাত ভাইয়ের খাওয়া শেষ, পানি পান করছিলেন। গ্লাসের পানিটুকু শেষ করেই টিস্যু দিয়ে মুখ মুছে বললেন, পারবো না আমি। সিনথিয়া সকালে কল করেছিল, ওকে ভার্সিটিতে দিয়ে আসতে হবে। চাচ্চু বলেন, সমস্যা কি তাকে? সিনথিয়াকে দিয়ে ওই দিক দিয়ে পরে প্রিয়তাকে কলেজে নামিয়ে দিয়ে এসো।
রাহাত ভাই হাত ঘড়িতে সময় দেখে বলেন, সম্ভব না, আমার দেরি হয়ে যাবে। আমার এত রাগ হলো কথাটা শুনে। সিনথিয়া আপুর ভার্সিটি থেকে আমার কলেজে দ্রুত মাত্র 10 মিনিটের, এমনিতে নাকি তার লেট হয়ে যাবে। আমার খুব একটা বাজে স্বভাব আছে, অল্পতেই মাথা গরম হয়ে যায়। কখনো সেই রাগ নিয়ন্ত্রণ করতে পারি, আবার কখনো পারি না। এই যেমন এখনও পারছি না। আমি প্রায় চেঁচিয়ে উঠে বললাম, আমার বেলাতেই আপনার যত সমস্যা তৈরি হয়, অন্য কারো বেলায় তো কখনো কোনো সমস্যা দেখি না। রাহাত ভাই উঠে চলে যাচ্ছিলেন, আমার কথা শুনে থামলেন এবং খুব ঠান্ডা দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলেন। হৃদি পাশ থেকে তখন আমার হাত চেপে ধরে খুব আস্তে করে বলে, শান্ত হ আপু। চাচ্চু মাথায় হাত বুলিয়ে বলেন, আচ্ছা চল, আমি তোকে দিয়ে আসছি আজ ওবারে করে। রাহাত ভাইয়ের উপরে করা রাগটুকু ঢিলে চাচ্চুকে শান্ত করতে বললাম। রাহাত ভাইয়ের উপরে করা রাগটুকু গিলে চাচ্চুকে শান্ত কণ্ঠে বললাম, আমার কোনো ব্যাপারে আর কখনো রাহাত ভাইকে কিছু বলবে না। আচ্ছা, আর বলবো না। এখন শান্ত হ, খাওয়া শেষ করে ব্যাগ নিয়ে আয়, যা। খাবো না আর। হাত ধুয়ে উঠে আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর একা একা রুমে হাঁটাহাঁটি করে জোরে জোরে শ্বাস নিলাম। এরপর কাঁধে ব্যাগ ঝুলিয়ে রাহাত ভাইয়ের রুম ক্রস করার সময় পেছন থেকে তার কণ্ঠ ভেসে এলো, দাঁড়াও। আমি পেছন ফিরে দাঁড়ালাম। রাহাত ভাই পকেটে হাত গুজে রুম থেকে বেরিয়ে এলো। আমার সামনে দাঁড়িয়ে রুক্ষ কণ্ঠে বলে, প্রিয়তা, তুমি ভুলে যেও না যে তুমি এই বাড়ির আশ্রিতা। আমার সাথে বেয়াদবি করার দুঃসাহস যেন আর কখনো না দেখি। বরদাস্ত করবো না একদম।